ইংরেজি বাক্যগুলোতে হ্যাভ এবং হ্যাভিং এর ব্যবহার কিন্তু বহু, কিন্তু এর কিছু বেসিক পার্থক্য রয়েছে। আজকে আমরা শিখব এই হ্যাভ এবং হ্যাভিং এর ব্যবহারের ক্ষেত্রগুলো এবং পার্থক্যগুলো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো এবং কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাভিং বসাবো। আমরা জানি হ্যাভ বলতে কোনো স্থির অবস্থাকে বোঝানো হয়, যেমন আমার আছে। আর হ্যাভিং বলতে আমরা চলমান কোনো অবস্থাকে বুঝে থাকি। অর্থগত দিক থেকে কিন্তু এটাই একটা বড় ধরনের পার্থক্য, যে হ্যাভ বলতে কোনো কিছুর স্থির অবস্থাকে প্রকাশ করবে, অপরদিকে যখনই কোনো ইংরেজি বাক্যে আমরা হ্যাভিংকে ব্যবহার করব সেটা কিন্তু আমার কোনো একটা অ্যাকশন বা চলমান অবস্থাকে প্রকাশ করবে। আসা যাক ব্যবহারের ক্ষেত্রগুলো এবং এদের পার্থক্যের কাছে। প্রথমেই আসি হ্যাভের ব্যবহারের ক্ষেত্রে। হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যখন হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু হ্যাভের নিজস্ব যে অর্থ আছে এটা বজায় থাকে। এখন যখন আমরা হ্যাভ দিয়ে এই ধরনের কোনো একটা বাক্য গঠন করব যেখানে সে মেইন ভার্ব, নর্মালি তো আমরা জানি এটা একটা অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারির হ্যাভ ভার্বের অন্তর্গত। তো এটা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এই বাক্যগুলোর স্ট্রাকচারটা কেমন হবে? বাক্যগুলো হবে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই বাক্যগুলোতে তখন কিন্তু আমরা আর কোনো এক্সট্রা ভার্বের দেখা পাবো না। অর্থাৎ বাক্যটাতে একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে, তারপরে বসবে একটা অবজেক্ট। এখানে এক্সট্রা কোনো ভার্ব নেই এবং হ্যাভের যে নিজস্ব অর্থটা সেটা কিন্তু বজায় থাকে। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ বুক, আমার কি আছে? আমার একটি বই আছে। তাহলে এই যে আমি হ্যাভ লিখলাম, হ্যাভ অর্থ কি? আছে। এই বাক্যটিতে কিন্তু আমার এক্সট্রা আর কোনো ভার্ব নেই। হ্যাভ এখানে নিজেই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি বলতে পারি? হ্যাভ মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। স্ট্রাকচার হবে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস হচ্ছে অবজেক্ট। অপরদিকে এই হ্যাভিং, যেটা কিনা চলমান অবস্থাকে বোঝায়, সে সাধারণত কন্টিনিউয়াস কোনো একটি টেন্সে ব্যবহৃত হতে পারে বা কন্টিনিউয়াস কোনো একটা অবস্থাকে আমাদের কাছে বাক্য দ্বারা প্রকাশ করে থাকে। সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হয়ে থাকে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার প্লাস হ্যাভিং প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা বাক্যটিতে সুনির্দিষ্ট একটা সাবজেক্ট পাবো, এরপর আমরা টু বি যে ভার্বগুলো আছে তার ব্যবহার দেখতে পাবো, এরপর আমরা হ্যাভিং বসাবো এবং এরপরে বসবে অবজেক্ট। যেমন উদাহরণ দিয়ে যদি বলি আই am having tea, আমি কি করছি? আমি চা পান করছি। এখানে আই সাবজেক্ট, am হচ্ছে টু বি ভার্ব, হ্যাভিং বসিয়েছি চলমান একটি অবস্থা বোঝানোর জন্য যে আমি কি করছি? আমি চা পান করছি। অর্থাৎ এই মুহূর্তে চলমান কোনো একটি কাজ, কি পান করছি? চা পান করছি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হ্যাভিং কি করবে? হ্যাভিং কোনো একটা বাক্যের কন্টিনিউয়াস অবস্থাকে প্রকাশ করবে। সেই ক্ষেত্রে ইংরেজি বাক্য গঠনের স্ট্রাকচার গঠনের সময় আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট, টু বি ভার্ব, হ্যাভিং এবং এরপরে বসবে অবজেক্ট। হ্যাভের সেকেন্ড যে ব্যবহারটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে যখন আমি বলেছিলাম যে হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এখন বলছি হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে আমরা কখন বুঝবো? যখন বাক্যটিতে হ্যাভের নিজস্ব কোনো অর্থ থাকবে না, কিন্তু সে একটা সাপোর্টিং রোল পালন করে থাকবে এবং বাক্যতে অন্য আরো একটি ভার্ব থাকবে। মূলত হ্যাভের তখন কাজটা হয় আর একটা যে ভার্ব আমার বাক্যটিতে ব্যবহৃত হয়েছে তাকে সাপোর্ট করা। এখন আসি এই বেলায় আমার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, V3 প্লাস অবজেক্ট। আমরা যেমনটা পারফেক্ট টেন্সের বেলায় দেখেছিলাম যে নর্মালি বাক্যের সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বসেছিল অবজেক্ট, ঠিক তখনই কিন্তু আমরা এই হ্যাভ ভার্বটাকে কি পাই? অক্সিলারি হিসেবে পাই। যেমন আমি যদি বলতাম আই হ্যাভ ডান দিস, আমি কি করেছি? আমি এই কাজটিকে সুসম্পন্ন করেছি। তাহলে এই যে হ্যাভ, এই হ্যাভের পাশেও এখানে আরো একটি ভার্ব আছে, সে হচ্ছে ডান। এখানে ডু ভার্বটির V3 রূপ হিসেবে এখানে কিন্তু
ডান বসেছে। এবং এই বাক্যটাতে যখন আমি বলছি আমি এটি সুসম্পন্ন করেছি, এখানে একবারও কিন্তু হ্যাভের অর্থটা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ হ্যাভের অর্থটা, নিজস্ব যে অর্থটা ছিল সেটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। সে এখানে কি করছে, সে তার পার্শ্ববর্তী যে আরো একটি ভার্ব ছিল সেই ভার্বটাকে অর্থ প্রকাশে এবং টেন্স নির্ণয়ের কাজে সহায়তা করছে। এবং এই সকল ক্ষেত্রে হ্যাভ কি করে থাকে, হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে হ্যাভিং এর আমরা সেকেন্ড যে ব্যবহারটা দেখে থাকি সেটা হচ্ছে জিরান্ড হিসেবে। জিরান্ড বলতে আমরা কাদেরকে বুঝে থাকি মনে আছে কি? যদি কোনো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে ভার্ব অথবা নাউনের মতো আচরণ করে তখন কি হয়ে থাকে, তখন সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। এবং এই হ্যাভিং কিন্তু জিরান্ড হিসেবেও আচরণ করে থাকে। যেমন আমি যদি বলি হ্যাভিং হার অ্যাড্রেস I went there, যে আমি কি করেছি, আমি তার ঠিকানা পাওয়ার পর সেখানে গিয়েছি। তার মানে এই চলমান অবস্থা বোঝানো হ্যাভিং যদি কখনো বাক্যের শুরুতে জিরান্ড হিসেবে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা বুঝে নিব এখানে হ্যাভ ভার্বটি কিন্তু কখনো কখনো নাউনের মতো আবার কখনো কখনো ভার্বের মতো কাজ করছে এবং অ্যাজ আ জিরান্ড সে বাক্যটিতে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এবার আসি আমাদের থার্ড রুলটার কাছে। যখন আমরা কোনো একটা অব্লিগেশন বোঝাতে চেষ্টা করব তখন আমরা সাধারণত বাক্যতে হ্যাভ কে ব্যবহার করে থাকি। যেমন অব্লিগেশন বলতে কি, আমি কোনো নিষেধাজ্ঞা প্রদান করছি, সেই ক্ষেত্রে স্ট্রাকচারের বেলায় সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড একটা টু ভার্বের বেস ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু ডু দিস, আমাকে কি করতে হবে, আমাকে এই কাজটি করতে হবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু ডু দিস, কি বোঝাচ্ছে, আমাকে কাজটি করতে হবে। তার মানে আমি কিন্তু এখানেই বাধ্য। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বসিয়েছি আমি, যেহেতু স্ট্রাকচারে হ্যাভ হ্যাজ অথবা হ্যাডের উল্লেখ ছিল তাই স্ট্রাকচার অনুযায়ী পরে বসেছে টু, তারপরে বসেছে ভার্বের বেস ফর্ম এবং শেষে বসেছে অবজেক্ট। দ্যাট মিনস যখন আমরা কোনো একটা বাক্য দ্বারা অব্লিগেশন বোঝানোর চেষ্টা করব সেই বাক্যটিতে কি দেখতে পাবো, আমরা হ্যাভ এর ব্যবহারকে দেখতে পাবো। অপরদিকে যখন আমরা কোনো পার্টিসিপাল ক্লজকে প্রকাশ করতে যাব তখন কি হয়ে যাবে, তখন সেই বাক্যগুলোতে হ্যাভিং ব্যবহৃত হয়ে যাবে। যেমন আমি যদি বলি হ্যাভিং ইয়োর কল I came to know the matter, তাহলে আমি কি করেছি, যে আমি তোমার কলটা পেয়ে ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছি। এই যে এই ধরনের পার্টিসিপল ক্লজ যখন ব্যবহৃত হবে তখন আমরা সেখানে কি দেখতে পাবো, তখন আমরা সেখানে হ্যাভিং এর ব্যবহার দেখতে পাবো। এবার আসা যাক হ্যাভের যে চতুর্থ ব্যবহারটা ছিল পজিটিভ হ্যাভ হিসেবে, অর্থাৎ যখন কোনো কারণ বোঝানোর জন্য হ্যাভটা ব্যবহৃত হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আবার দুটো স্ট্রাকচার আছে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ বসবে, তারপরে অবজেক্ট এবং তারপরে আমরা ভার্বের বেস ফর্মকে বসাতে পারি। আর দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে হ্যাভ অবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর যে রূপটা আছে সেটা। অর্থাৎ একটি বাক্যে আমরা ভার্বের বেস ফর্মটাকে বসাবো এবং আরেকটা যে রুলস আছে সেখানে আমরা ভার্বের তৃতীয় যে রূপটা আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল সেটাকে ব্যবহার করে থাকবো। যদি উদাহরণ দেই তাহলে খেয়াল করলে দেখতে পাবো I had him clean the room, আমি কি করিয়েছি, আমি তাকে দিয়ে রুমটাকে পরিষ্কার করিয়েছি। তাহলে এই বাক্যতে আমি সাবজেক্ট হিসেবে আইকে পেয়েছি, পাশে বসেছে কি হ্যাড, আমি অবজেক্ট হিসেবে কাকে পাচ্ছি হিম, এবং ক্লিন দ্য রুম, এখানে ক্লিনটা কিন্তু হচ্ছে পরবর্তী ভার্ব। দ্যাট মিনস পজিটিভ কোনো হ্যাভ বোঝানোর ক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট বসাই, এরপরে হ্যাড বসাই, এরপরে অবজেক্ট এবং তারপরে যে ভার্বটি ব্যবহৃত হয় সে সবসময় তার বেস ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি যে স্ট্রাকচার আমরা শিখলাম সেটা হচ্ছে হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি উই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমরা কি করেছি, আমরা কাজটিকে সুসম্পন্ন করেছি বা কাজটি আমাদের দ্বারা সুসম্পন্ন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সাবজেক্ট, এরপরে হ্যাভ, এরপরে অবজেক্ট এবং শেষে যে ভার্বটি ব্যবহৃত হয়েছে সে কিন্তু V3 রূপে ব্যবহৃত হয়েছে। দ্যাট মিনস পজিটিভ কোনো হ্যাভ বোঝানোর জন্য আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি।
অপরদিকে যখন হ্যাভিং অ্যাজ অ্যাডজেক্টিভ ফিলিং, অর্থাৎ হ্যাভিংকে আমরা কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো করেও ব্যবহার করতে পারি, বা বলতে পারি হ্যাভিং এর পরে আমরা একটা নাউন ফ্রেজকেও কিন্তু বসিয়ে থাকি। যেমন খেয়াল করে যদি আমরা যদি উদাহরণটার দিকে খেয়াল করি, এ হার্ড ওয়ার্কিং পারসন, এখানে কিন্তু হ্যাভিংটা সুপ্ত অবস্থায় আছে, বা হ্যাভিং এর যে অর্থটা আছে সেটা কিন্তু বিলুপ্ত অবস্থায় আছে। দ্যাট মিনস যখনই আমরা কোনো অ্যাডজেক্টিভ ফিলিং এর কাজে হ্যাভিংকে ব্যবহার করব, তখন হ্যাভিং এর পরে একটা নাউন ফ্রেজ বসে থাকে। এরপরে আসা যাক, এই হ্যাভ দ্বারা যদি আমরা কোনো কিছু খাওয়া, পান করা বা নেওয়াকে বোঝানোর চেষ্টা করি, তখনও কিন্তু আমরা হ্যাভটাকে বসিয়ে থাকি। যেমন আমি যদি বলি আই হ্যাভ টি, আমি কি করেছি, আমি চা পান করেছি। তার মানে কি এখানে চা নেওয়ার কথাটা বোঝানো হচ্ছে, ড্রিঙ্ক করানোটাকে অর্থ বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো কখনো খাওয়া, পান করা বা নেওয়া কোনো অর্থ বোঝানোর জন্য আমরা ভার্ব হিসেবে কাকে নিয়ে থাকি, হ্যাভকে নিয়ে থাকি। অপরদিকে অব্লিগেশন ফর্ম বোঝানোর জন্য আমরা হ্যাভিংকে বসিয়ে থাকি। যেমন আমি বলতে পারি আই অ্যাম হ্যাভিং টু ওয়ার্ক লেট, আমাকে কি করতে হবে, দেরি করে কাজটিকে সুসম্পন্ন করতে হবে। অপরদিকে যখন আমরা কোনো এক্সপেরিয়েন্স বোঝানোর চেষ্টা করব কোনো বাক্য দ্বারা, তখন আমরা কাকে বসিয়ে থাকি, তখন আমরা ভার্ব হিসেবে হ্যাভকে ব্যবহার করে থাকি। অপরদিকে ডাইনামিক মানে চলমান কোনো অবস্থাকে যখন আমরা বোঝানোর চেষ্টা করব, তখন আমরা হ্যাভিংকে বসিয়ে থাকি। যেমন আমরা বলতে পারি আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আমি কি করছি, আমি লাঞ্চ গ্রহণ করছি। তাহলে এটা একটা ডাইনামিক সিচুয়েশন বা চলন্ত একটা সিচুয়েশন। অপরদিকে যখন আমরা রিলেশন অথবা পজিশনকে বোঝাতে যাব, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভকে নিয়ে থাকি। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু সিস্টার্স, আমার দুটো কি আছে, বোন আছে। এটা কি করছে, আমার রিলেশনকে এক্সপ্রেস করছে, যে আরো দুজনের সাথে আমার কি আছে, রক্তের সম্পর্ক আছে। অপরদিকে পজিশন মানে অধিকার, যদি আমি বলতে চাইতাম যে আই হ্যাভ আ কার, আমার কি আছে, আমার একটি গাড়ি আছে, এটা আমার কি করছে, আমার অধিকারটাকে সুনিশ্চিত করছে। অপরদিকে যখন আমরা কোনো ইলনেস অথবা এক্সপিরিয়েন্সকে প্রকাশ করতে চাইবো, তখন আমরা অক্সিলারি হিসেবে হ্যাভিংকে বসিয়ে থাকি। যেমন আমি যদি বলি আই অ্যাম হ্যাভিং ব্যাড হেডেক, আমার কি হচ্ছে, আমার তীব্র মাথা ব্যথা করছে। তাহলে আমি কি করছি, আমি আমার ইলনেসটাকে বা আমার যে এক্সপিরিয়েন্সটা বর্তমান সিচুয়েশনে হচ্ছে সেটাকে প্রকাশ করার জন্য অ্যাজ অক্সিলারি ভার্ব আমি কাকে ব্যবহার করছি, আমি হ্যাভিংকে ব্যবহার করছি। অপরদিকে ওই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব হিসেবে কোথায় আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি, এবং তখন আমি বলেছিলাম যখনই আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের আরো একটি রূপকে দেখে থাকবো, তখন কিন্তু হ্যাভটি কি করে থাকে, অ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে সেখানে সে অভিনয় করে থাকে। অপরদিকে আমি বলতে পারি যখনই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভি3 রূপটাকে দেখে থাকি, সে আবার কি করে, সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রকাশ করে থাকে। তার মানে আমরা হ্যাভটাকে অ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবেও পাবো, এবং কোথায় পাবো, যখনই আমরা কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে যাব, সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভকে পেয়ে থাকবো। অপরদিকে যখন আমি আমার কোনো ফিলিংসকে প্রকাশ করতে চাই, তখন আমরা কাকে ব্যবহার করি, তখন আমরা হ্যাভিংকে ব্যবহার করি। যেমন আমি বলতে পারি হ্যাভিং ইউ হিয়ার মেক্স মি হ্যাপি, তুমি আসাতে এখানে আমি কি করেছি, আমি প্রচন্ড খুশি হয়েছি। তাহলে এটা কি করছে, আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করছে। হ্যাভিং ইউ হিয়ার মেক্স মি হ্যাপি, যে আমি খুশি হয়েছি, কেন খুশি হয়েছি, তুমি এখানে এসেছো বিধায় কিন্তু খুশি হয়েছি। তাহলে আমার ফিলিংস প্রকাশ করার জন্য আমরা কাকে ব্যবহার করব, আমরা হ্যাভিংকে ব্যবহার করব। অপরদিকে যখন আমরা স্ট্যাটিভ অর্থাৎ কোনো একটা স্থির অবস্থাকে প্রকাশ করতে যাব, তখন অ্যাজ অক্সিলারি ভার্ব আমরা হ্যাভকে প্রকাশ করব বা ব্যবহার করব। যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ কোল্ড, আমার কি হয়েছে, আমার ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা লাগাটা কি এই মুহূর্তে আমার একটা স্থির অবস্থা, বা আমি এই মুহূর্তে কেমন ফিল করছি সেই অবস্থাটাকে প্রকাশ করছে। তার মানে যদি আরেকবার আমি রিপিট করি, তাহলে বলতে পারি মেইন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে অব্লিগেশন অথবা কজেটিভ হ্যাভ, ইট, ড্রিঙ্ক অথবা টেক, এক্সপ্রেশন, রিলেটিভ অথবা পজিশন, স্ট্যাটিভ, এই ধরনের অর্থগুলো যখন কোনো ইংরেজি বাক্য দ্বারা আমরা প্রকাশ করতে চাই, তখন সেই জায়গাগুলোতে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভকে ব্যবহার করে থাকি। অপরদিকে যখন আমরা কন্টিনিউয়াস কোনো অবস্থাকে প্রকাশ করতে যাব, জিরান্ড হিসেবে আমরা কি করতে পারি, বাক্যের শুরুতে হ্যাভিংকে বসাতে পারি। পার্টিসিপাল ক্লজে আমরা হ্যাভিং রূপটাকে দেখে থাকি। যখন আমরা অ্যাডজেক্টিভ ফিলিং নিয়ে হ্যাভকে বসাবো, তখন বাক্যের শুরুতে হ্যাভ না বসে কি বসবে, হ্যাভিং বসবে। অপরদিকে অব্লিগেশন, ডাইনামিক, ইলনেস, এক্সপেরিয়েন্স অথবা ফিলিংস বোঝানোর জন্য আমরা কি করে থাকি, হ্যাভিংকে বসিয়ে থাকি। অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অনুভূতির যে পার্থক্যগুলো আছে, এবং এই সকল পার্থক্যের জন্যই কিন্তু আমরা ইংরেজি বাক্যগুলোতে কোথাও কোথাও অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, এবং কোথাও কোথাও কিন্তু আমরা হ্যাভিংটাকে সুস্পষ্টভাবে ব্যবহার করে থাকি।